প্রিয় শিক্ষার্থী যারা 2025 সালে মাধ্যমিক দেবে, আর বেশি দিন সময় নেই, 2 মাসেরও হাতে কম সময়। এখন দেখবে এবিটিএ টেস্ট পেপার সলভ করছি এবং সেট 1 থেকে 4 পর্যন্ত উত্তর আপলোড করা আছে, দেখবে প্লে লিস্টে পেয়ে যাবে। এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে, এবং অল নোটিফিকেশানে ক্লিক করবে, সমস্ত ভিডিও তোমরা পাবে। আজকে এবিটিএ টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্স সেট নাম্বার 5 সমস্ত কোশ্চেন, বিশেষ করে বিভাগ ক এবং ক্ষয়ের প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছি, এবং বিভাগ গ এবং ঘয়ের ফিজিক্স পার্ট, কেমিস্ট্রি পার্টের সমস্ত কোশ্চেন, রাসায়নিক বিক্রিয়া, ওগুলো ভালোভাবে বুঝিয়েছি, দেখে নেবে। ভিডিওটি একটু লেন্দি হবে, কিন্তু সম্পূর্ণ দেখবে। উপকৃত হলে লাইক করবে। 143 পেজ, ফার্স্ট কোয়েশ্চেন, ফিজিক্যাল সায়েন্স। প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। বিএডটা এটা দেখতে পাচ্ছ অভিনব 4 পেজে দেওয়া আছে। কার্বন ডাইঅক্সাইড 49%, সব থেকে বেশি ব্লু কালার কার্বন ডাইঅক্সাইড। তারপরে যে অন্যান্য মিথেন মানে ছাড়াও, কার্বন ডাইঅক্সাইড ছাড়াও মিথেন, নাইট্রাস অক্সাইড বা জলীয় বাষ্প, এগুলো কিন্তু গ্রিনহাউস গ্যাস। ঠিক আছে, অনেক সময় কোয়েশ্চেন করে যে নিচে 4টির মধ্যে কোনটি গ্রিনহাউস গ্যাস বা গ্রিনহাউস গ্যাস নয়। তাহলে প্রধান গ্রিনহাউস গ্যাস অ্যান্সার হলো কার্বন ডাই অক্সাইড। নাম্বার 2, 1.2, কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয়? অপশান দেখো, -273 ডিগ্রি সি, যে উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। সেটা কেলভিনে কত হয়? 0 কেলভিন। ঠিক আছে, তাহলে 0 কেলভিন এখানে অপশান আছে, ডিএডটা হবে। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8, 24 গ্রাম ভরের ওই গ্যাসের এসটিপিতে আয়তন কত হবে? একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8, তাহলে আণবিক গুরুত্ব কত বের করবো? আর 24 গ্রাম ভরের ওই গ্যাসের এসটিপিতে আয়তন কত? তাহলে দেখে নাও, গ্যাসের বাষ্প ঘনত্ব 8, তাহলে গ্যাসের আণবিক ভর আমরা জানি 2 গুণ বাষ্প ঘনত্ব। এই সূত্রটা মনে রাখবে, আণবিক ভর সমান 2 গুণ বাষ্প ঘনত্ব। যারা ভালো স্টুডেন্ট, মাধ্যমিকে 90 রিটিন পরীক্ষায় 90 পেতে গেলে তোমাকে একটা ছোটো খাতা করতে হবে। সেই খাতাতে সূত্রগুলো ভৌতবিজ্ঞান মানে ফিজিক্স, কেমিস্ট্রি আলাদা করে লিখে রাখতে হবে। তাহলে আণবিক ভর সমান 2 গুণ বাষ্প ঘনত্ব, অ্যান্সার এগুলো 16। তাহলে আমরা জানি যেটা আণবিক ভর সেটা এসটিপিতে আয়তন হচ্ছে 22.4 লিটার। সেজন্য লিখলাম 16 গ্রাম গ্যাসের এসটিপিতে আয়তন 22.4 লিটার। 1 গ্রাম গ্যাসের কত, এবং 24 গ্রাম গ্যাসে বের করতে বলেছি, জাস্ট কাটাকাটি করতে হবে। তাহলে উত্তর চলে আসলো 33.6 লিটার, 33.6 লিটার। পরের কোয়েশ্চেন দেখো, 1.4, তাপ পরিবাহিত সর্বাধিক কার? মানে তামা, রূপো, হিরে, অ্যালুমিনিয়ামের। এখানে যদি অধাতু দেখতে পাচ্ছ, তাপ পরিবাহিত সর্বাধিক অধাতু দিক থেকে হিরে, হিরে উত্তর হবে। কিন্তু যদি ধাতু উল্লেখ করতো তাহলে আমরা রূপো লিখতাম। ঠিক আছে। 1.5, প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে আলোর বেগ কত? শূন্য মাধ্যমে আলোর বেগ দিয়ে মানে শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে সি, তাহলে আমরা বের করব কোনো মাধ্যমে আলোর বেগ। তাহলে এই সূত্রটা মনে রাখবে। আরেকটা ইম্পর্টেন্ট সূত্র আলোর মধ্যে আছে মিউ, মিউ মানে হচ্ছে প্রতিসরাঙ্ক। দেওয়া আছে 1.5, সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। তাহলে ভি সমান, মিউটা এখানে চলে আসলো, তাহলে সি বাই মিউ। এইভাবে আসলে কিন্তু মান আসবে, যেটা এখানে অপশান দিয়েছে, দেখে নাও। এইভাবে করবে যেটা, তাহলে ভি সমান সি বাই মিউ, মিউ এর মান হচ্ছে 1.5, তাহলে দশমিকের জন্য উপরে 10, কাটাকাটি করলে 2/3, 2c/3। খেয়াল রাখবে, মিউ হচ্ছে প্রতিসরাঙ্ক, হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, আর ভি হচ্ছে কোনো মাধ্যমে আলোর বেগ। তাহলে অ্যান্সার কি পেলাম? 2c/3। তাহলে এখানে যে অপশান আছে 2c/3, 3 মানে সি। বক্রতা বৃদ্ধিতে গলি দর্পণের ফোকাস দৈর্ঘ্য একই থাকে, না কমে, না বাড়ে? তো দেখো, যখন বক্রতা ব্যাসার্ধ কমে যাচ্ছে তখন কি হচ্ছে, দেখো এই যে রেডিয়াস ব্যাসার্ধটা, এখানে যে ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ যতটা বড় আর এটা হচ্ছে ছোট, তাহলে দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে রেডিয়াস ব্যাসার্ধ, আর তার অর্ধেক হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। উই নো দ্যাট ফোকাল লেন্থ এফ সমান, বা ফোকাস দৈর্ঘ্য এফ সমান r/2, মানে এইটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। তাহলে দেখতে পাচ্ছ যে বক্রতা ব্যাসার্ধ, যখন কোশ্চেনটা দেখো,
বক্রতা বৃদ্ধিতে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য, এখানে টোটালটা আর, তাহলে এই পর্যন্ত হচ্ছে এফ দূরত্বটা এই পর্যন্ত, ঠিক আছে। আর এইখানে হচ্ছে এইটা, তাহলে কোথায় কমে যাচ্ছে বক্রতা ব্যাসার্ধ, তাহলে অ্যান্সার হবে বক্রতা বৃদ্ধিতে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কমে যায়, ঠিক আছে। আরেকবার ক্লিয়ার করি, ছবিটা ভালো করে দেখো, এখানে কিন্তু বক্রতা ব্যাসার্ধ কমেছে, তাহলে ফোকাস দৈর্ঘ্য কমছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট, ভোল্ট এক্স, ভোল্ট সরি এক্স না, এটা গুণ আছে, ভোল্ট ইন্টু কুলম যে রাশির একক, সেটি হলো কি প্রবাহমাত্রা, বিভব প্রভেদ, তড়িৎ ক্ষমতা, কার্য। তাহলে দেখে নাও, ভোল্ট ইন্টু কুলম সমান জুল হবে, অ্যান্সার হবে জুল, করবে না ভুল। কারণ কি, মেন হচ্ছে সূত্রটা মনে রাখবে, ডাব্লিউ সমান বি কিউ, ডাব্লিউ হচ্ছে কার্য, ভি হচ্ছে বিভব প্রভেদ, কিউ হচ্ছে তোমার তড়িৎ আধান। তাহলে ভি হচ্ছে ভোল্টের, আমরা ভি দিয়ে লিখি, কুলমকে কিউ দিয়ে, তাহলে ভি কিউ মানে ডাব্লিউ, ডাব্লিউ হচ্ছে কার্য। তাহলে এখানে বলেছে যেটা কি উত্তর হবে, মানে কার্য। আশা করি বুঝতে পেরেছি, ভোল্ট ইন্টু কুলম কার্য। বাল্যচক্রে কোন তরল ব্যবহৃত হয়, আমরা সকলে জানি, এটা অ্যান্সার হবে পারদ। তারপর 1.9, 1 মেগা ইলেকট্রন ভোল্ট কত নিউক্লিয়ার শক্তি। তো দেখে নাও, 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান আমরা জানি 10⁶ ইলেকট্রন ভোল্ট। এবার দেখো ইলেকট্রনের আধান কত, 1.6 × 10⁻⁻19 কুলম, আর এই ভিটা এখানে ছিল। এই মেগা ইলেকট্রন ভোল্ট, এটা ক্যাপিটাল হবে না, স্মল লেটার, বইয়ে প্রিন্টিং মিস্টেক আছে। তাহলে কুলম ইন্টু ভোল্ট, আগেরটাতে ছিল কুলম ইন্টু ভোল্ট জুল হয়, ইউনিট জুল হলো 10⁻6 আর -19 যোগ করলে -13, তাহলে 1.6 × -13 জুল। দেখে নি কোনটা উত্তর হবে, বি দেখ, 1.6 × 10⁻13 জুল। দেখো 1.10, প্রথম পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ের মৌল সংখ্যার অন্তর কত, ঠিক আছে। এবার দেখে নাও, প্রথম পর্যায়ে কটি মৌল থেকে, দ্বিতীয় পর্যায়ে 8, এটা সূত্র মনে রাখবে, 2 8 8 18 18 32 32, তাহলে প্রথম পর্যায়ে 2টো মৌল, তৃতীয় পর্যায়ে 8টা মৌল, 8 থেকে 2 বাদ, অ্যান্সার হয়ে গেল 6, তাহলে উত্তর পেয়ে যাব। এখানে দেখো দেখতে পাচ্ছ অপশান কী কী আছে, এটা 0, বি 8, সরি বি এরটা বি লিখেছে মিস্টেক, সি এরটা 8, এটা 16, এটা ভুল উত্তর, এই যে এটাই 6 হবে, হ্যাঁ 6। প্রদত্ত কোন যৌগটি আয়নীয় যৌগ নয়, এই যে নয়, এইখানে কোয়েশ্চেনটা পড়ার সময় প্রিয় শিক্ষার্থীদের বলছি, যখনই দেখবে যে যৌগ না যৌগ নয়, তাহলে নয় আন্ডারলাইন করবে। তাহলে আয়নীয় যৌগ নয়, সোডিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগ, সোডিয়াম হাইড্রাইড আয়নীয় যৌগ, ক্যালসিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগ, কিন্তু জল হচ্ছে সমযোজী বা কোভালেন্ট কম্পাউন্ড। তোমাদের সুবিধার্থে আমি একটা ছক করেছি, দেখে নাও কোনগুলো আয়নীয় যৌগ, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সবগুলো শেষে আম আছে, কিন্তু এই আম খাওয়ার আম নয়। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এদের অক্সাইড, ক্লোরাইড, হাইড্রাইড, ক্লোরাইড, ফ্লোরাইড, আয়োডাইড যাই হোক, সেগুলোকে হ্যালাইড বলে, এইগুলো আয়নীয় যৌগ। এছাড়া যেগুলো অধাতু, বিশেষ করে গ্যাসীয় বা সমযোজী যৌগ, সেইগুলোই নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, ইথিলিন গ্যাস, বিউটেন, প্রোপেন, মিথেন এটসেট্রা। নেক্সট, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে কী ঘটে, ক্যাথোডে জারণ না বিজারণ, তুমি এত কনফিউশনে পড়লে যে কোনটা হবে স্যার, দেখে নাও, যেমন জল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, কিন্তু তড়িতে সুপরিবাহী হয়, কিন্তু জলের মধ্যে সামান্য অ্যাসিড বা ক্ষার মেশালে আয়নিত হয়, H+ অ্যান্ড OH- আয়ন তৈরি করে। তাহলে ক্যাথোডে H++ ইলেকট্রন একটা গ্রহণ করছি, তাহলে হাইড্রোজেন পরমাণু তৈরি হয়, দুটো হাইড্রোজেন পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে হাইড্রোজেন মলিকুল বা হাইড্রোজেন গ্যাস তৈরি করছে। তাহলে ইলেকট্রন গ্রহণ মানে কি, বিজারণ। এক কথা মনে রাখবে, গেইন অফ ইলেকট্রন দ্যাট ইজ কল্ড রিডাকশন। ডু ইউ নো হোয়াট ইজ রিডাকশন? রিডাকশন মেইন হচ্ছে বিজারণ। তাহলে ইলেকট্রন গ্রহণকে বলা হয় বিজারণ, ইলেকট্রন বর্জনকে বলে জারণ। এটা নোট করবে, একটা ছবি এঁকেছি দেখো, ধরো একটা ভোল্টামিটার, নট ভোল্ট মিটার, ভোল্টামিটারে দেখো একটা ব্যাটারির সাথে যে পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে বলা হয় অ্যানোড, আর যে নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে বলা হয় ক্যাথোড। তাহলে ক্যাথোড যেহেতু নেগেটিভ, তাহলে কোন আয়নটি এসেছে, ধর এর মধ্যে জলের আয়নগুলো মানে বিশ্লেষিত H+ OH- তৈরি করেছে, তাহলে H+ এসেছে ক্যাথোডে,
তাহলে ক্যাথোডে কি ঘটছে? ক্যাথোডে ঘটে বিজারণ, প্লাস ইলেকট্রন। ক্যাথোডে অলওয়েজ কি ঘটবে? বিজারণ। ঠিক আছে, পরের কোশ্চেন, নেসলার বিকারকের সাহায্যে শনাক্ত করা যায় কোন গ্যাসকে? এটা উত্তর হবে অ্যামোনিয়া। অ্যামোনিয়া। তুমি যদি রিয়াকশনটা মনে রাখো তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে নেসলার বিকারকের সংকেত কি? তাহলে K2HgI4, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, এটা ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড অ্যামোনিয়া গ্যাসের সংস্পর্শে বাদামি বর্ণ ধারণ করে। HgOH NH3 ফর্ম করে, এটা রিমেম্বার মনে রাখবে, বাদামি রং। ঠিক আছে, তাহলে নেক্সট হচ্ছে, তাহলে NH3 গ্যাস হবে অ্যান্সার। 1.14 কোন অ্যানায়নের উপস্থিতিতে লোহায় দ্রুত মরচে পড়ে? কারণ সমুদ্রের জলের মধ্যে কি থাকে? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড আয়নিত হয়ে Na+Cl- তৈরি করে। Cl- লোহায় দ্রুত মরচে পড়তে সাহায্য করে। আরেকটি হয় SO4 2-, এখানে অপশান আছে Cl-, ক্লোরাইড আয়ন। 1.15 এলপিজির প্রধান উপাদান কি? আমরা সকলেই জানি এলপিজির প্রধান উপাদান হচ্ছে বিউটেন। বিভাগ খ, বায়ুমণ্ডলে কোন স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর বলা হয়? তো দেখো, এইভাবে খাতায় মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে বিভাগ খ লিখবে, দিয়ে 2.1, 2.2, এইভাবে 2.2 অর এভাবে লিখবে। তো দেখো, প্রথমটা অ্যান্সার হবে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারে এটা হচ্ছে ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর। নাম্বার 2, বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চলটির নাম কি? বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চলের নাম যদি মাধ্যমিকে তুমি যদি লেখো মেসোপজ অঞ্চল, তাও হবে। ধরো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে, স্ট্র্যাটোপজ, সেখানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। সেখান থেকে আস্তে আস্তে তাপমাত্রা কমতে কমতে কোথায় আসছে? -92 ডিগ্রি সেলসিয়াস। এটাকে বলে মেসোপজ অঞ্চল, মানে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার। তাহলে এইখানে মেসোপজ অঞ্চলে তাপমাত্রা -92। তুমি যদি মেসোপজ অঞ্চল লেখো অথবা মেসোস্ফিয়ার, দুটোতেই নাম্বার পাবে। তা আমার মতে মেসোপজ অঞ্চলে লিখবে। নেক্সট, অথবাটা বায়ুমণ্ডলের ওজোন স্তর ধ্বংসে কোন গ্যাস অনুঘটকের কাজ করে? অথবা লেখা আছে 2.2, তোমরা অবশ্যই মাধ্যমিকে এইভাবে লিখবে 2.2 অর অথবা। ঠিক আছে, এখানে অ্যান্সার হবে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লোরোকার্বন, ঠিক আছে, সিএফসি, অ্যান্সার সিএফসি। নেক্সট 2.3, চার্লসের সূত্রের ভিটি লেখচিত্রের প্রকৃতি কেমন হবে? চার্লসের সূত্রের ভিটি দেখো, ক্যাপিটাল ভি ক্যাপিটাল টি, রিমেম্বার। অ্যান্সার হবে এটাই, মূল বিন্দুগামী সরলরেখা। লিখবে 2.3 মূল বিন্দুগামী সরলরেখা। দেখে নাও, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। অ্যাক্সিস মানে অক্ষ। তাহলে এটা দেখতে পাচ্ছ মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, ছবিটা সব আঁকবে, ছবি এখানে দরকার। ঠিক আছে, মূল বিন্দুগামী সরলরেখা। দেখো, ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে আর 5 জনের থেকে আলাদা হতেই হবে। সেটা পেন্সিল দিয়ে সুন্দর করে আঁকবে। আমার হাতের লেখা খারাপ, ছবিটা আরও খারাপ। নেক্সট 2.4, কত কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ 0 হয়? কত উষ্ণতায়? এটা অ্যান্সার হবে, কেলভিনে বলেছে, তাহলে -273 ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসের আয়তন 0 হয়ে যায়। তাহলে -273 ডিগ্রি সি মানে 0 কেলভিন। তাহলে উষ্ণতায় বললে অ্যান্সার হবে 2.4, 0 কেলভিন। আরেকটা সূত্র মনে রাখবে, টি ডিগ্রি সি স্মল টি, তাহলে টি প্লাস 273 কেলভিন। এবার -273 ডিগ্রি সি সমান -273 প্লাস 273, এটা অ্যাড করতে হয় বা যোগ করতে হয়। তাহলে অ্যান্সার চলে আসছে 0। যদি অ্যান্সার লিখতে পারো তাহলে তুমি হবে হিরো। নেক্সট, কোনো 2.5, কোনো তরলের প্রকৃত প্রসারণ, তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে। বিবৃতিটি সত্য না মিথ্যা? এটা উত্তর হবে না। তরলের প্রকৃত প্রসারণ নিজস্ব ধর্ম। তরলের প্রকৃত প্রসারণ নিজস্ব ধর্ম হওয়ার জন্যই নির্ভর করে না, কিন্তু আপাত প্রসারণ নির্ভর করে। ঠিক আছে, প্রকৃত প্রসারণ নির্ভর করে না। 2.5, দেখো, আমি সমস্ত প্রশ্নের উত্তর গ্রুপ মানে বিভাগ ক, খ এবং সমস্ত অঙ্কের প্রশ্ন আপলোড করবো উত্তর, সেই জন্য ভিডিওটা লেন্থ দেবে যেন ফাস্ট পড়াচ্ছি। আদর্শ কুপরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত? যেহেতু তাপ পরিবহনই হয় না, তাহলে তাপ পরিবাহিতাঙ্কের মান কত হবে? 0 বা 0। ঠিক আছে, 0 বা 0। নেক্সট
2.6 এটা আলো থেকে কোশ্চেন এসেছে যে একটি উভু উত্তল লেন্সের ফোকাসে রাখা বিন্দু উৎস থেকে আলোক রশ্মিগুচ্ছ লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর তাদের প্রকৃতি কি হবে। দেখো যদি বুঝে করো মাধ্যমিকে তুমি 90-90 তুলতে পারবে। দেখো একটা মানে উভোত্তল মানে কি, যে লেন্সের উভতলই হচ্ছে উত্তল, ঠিক আছে, এ তলটা উত্তল এ তলটা উত্তল, তাহলে এখানে ফোকাসে একটা বিন্দু উৎস রাখা হয়েছে, সেখান থেকে আলোক রশ্মিগুলো উভতলে পড়ছে, সেখান থেকে দেখতে পাচ্ছ প্যারালাল বা সমান্তরালভাবে প্রতিফলিত হচ্ছে, ঠিক আছে, প্রতিসরণ হচ্ছে, তাহলে উত্তর হবে প্রতিসরণের পর সমান্তরাল হবে, দেখতেই পাচ্ছ এটার সঙ্গে এটা, এবং অবশ্যই মাইন্ডেড এটাকে তীর চিহ্ন দিয়ে দেখাবে। তুমি ধরো নাচছ যে আমি পেরে গেছি এটা 1 পাবো, কিন্তু ছবি আঁকলে কিন্তু তীর চিহ্ন দিলে না, ঠিক আছে, সেই ক্ষেত্রে যারা ভালো রেজাল্ট করবে অর্থাৎ 80-85-এর উপরে তাদের খাতা একরকম দেখা হয়, যারা 10-15 পাচ্ছ তাদের জন্য আলাদা স্পেশালভাবে দেখা হয়, যে কম পাচ্ছে তাকে পাস করানোর চেষ্টা, আর যার বেশি মার্কস উঠবে তার নাম্বার কাটার চেষ্টা। এবার বাকিটা তুমি বুঝে নাও। তাহলে প্রতিসরণের পর সমান্তরাল হবে অ্যান্সার। নেক্সট, একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, রৈখিক বিবর্ধন হচ্ছে 1.5, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে। দেখো প্রতিবিম্বের দৈর্ঘ্যের সাথে একটা সূত্র আছে। আর একটা কথা বলি, যদি উভোত্তল লেন্সে প্যারালাল লাইন অর্থাৎ সমান্তরাল আলোক রশ্মি পড়ে তখন তার একটা ফোকাসের নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। এটাও একটা কোশ্চেন আসতে পারে পরীক্ষায়, যে সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর উভোত্তলে কি পরিবর্তন ঘটে, তাহলে উত্তর হবে ফোকাস বিন্দুতে মিলিত হয়। যে ছবিটা দিয়ে দিলে এখানেও এটা তীর দেবে। দেখো এই যে সূত্রটা 2.7 লিনিয়ার ম্যাগনিফিকেশন, মানে রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য অর্থাৎ ইমেজ আর বস্তুর দৈর্ঘ্য অর্থাৎ অবজেক্ট, তাহলে বিবর্ধনের মান দিয়েছে 1.5, প্রতিবিম্বের দৈর্ঘ্য বের করবো, তাহলে 5 × 1.5 পাচ্ছে কি 5, আর 0.5 × 5 2.5, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 7.5 সেন্টিমিটার। কেউ না বুঝতে পারলে ডিসক্রিপশন বক্সে কমেন্টস করবে স্যার এটা বুঝতে পারেনি। আমি দেখেছি স্টুডেন্টরা ভিডিও এত খেটে বানাচ্ছি, ভালো লাগে, একটা লাইক করলে কি হয়, আমলকে ব্যথা হয়ে যাবে না প্রচুর তোমার নেট খরচ হবে। লাইক করো, বুঝতে পারবো হ্যাঁ ভিডিও তোমরা দেখছো ভালো লাগছে, আর না লাগলেই কমেন্ট বক্সে দুটো বাজে কথা লিখে দেবে। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য হচ্ছে 7.5 সেন্টিমিটার। নেক্সট, একটি আদর্শ ভোল্টমিটারের রোধ কত হওয়া উচিত। আদর্শ ভোল্টমিটারের রোধ কত হওয়া উচিত। তো দেখো এই যে ধরো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, যখন প্যারালাল এর সাথে প্যারালালভাবে ভোল্টমিটার রাখা হয় তাহলে কারেন্ট তো দুদিকেই যাবে, তাই না, প্যারালালে এটা দিয়ে যাচ্ছে এটা দিয়ে যাবে, কিন্তু ভোল্টমিটারের রোধ ইনফিনিটি মানে অসীম, এই জন্য এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, কারণ রোধ হচ্ছে অসীম। তাহলে ভোল্টমিটারের সাহায্যে তাহলে অ্যান্সার কী হবে, অসীম, ঠিক আছে। তাহলে মনে রাখবে ভোল্টমিটারের রোধ অসীম হবে, কিন্তু অ্যামমিটারের রোধ 0 হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট, আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ কোন সূত্র থেকে পাওয়া যায়। আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ, এটা উত্তর হবে 2.9 লেন্জের সূত্র, ডোন্ট ফরগেট, এটা হবে লেন্জের সূত্র। নেক্সট 2.10 কোন তেজস্ক্রিয় রশ্মির নির্গমন পরমাণু ক্রমাঙ্ক, কোন তেজস্ক্রিয় রশ্মির নির্গমন পরমাণু ক্রমাঙ্ক অপরিবর্তিত থাকে। তাহলে দেখো আমি তিনটেই বুঝিয়েছি, অ্যান্সার কিন্তু গামা রশ্মি, তুমি মুখস্থ করে গেলে গামা রশ্মি, পরীক্ষায় গিয়ে ভুলে গেলে, হ্যাঁ, তো ভালো করে দেখো। ধরো পি একটা মৌল যার পারমাণবিক সংখ্যা Z, ভর সংখ্যা A, তাহলে আলফা নির্গত হলে পারমাণবিক সংখ্যা 2 হ্রাস পায়, ভর সংখ্যা 4 হ্রাস পায়, এটা একটা সূত্র মনে রাখবে। আর বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যায়, ভর সংখ্যা আনচেঞ্জ থাকে অর্থাৎ একই, কিন্তু গামা নিঃসৃত হলে আনচেঞ্জ মানে পারমাণবিক সংখ্যা অপরিবর্তিত, ভর সংখ্যা অপরিবর্তিত। তাহলে যে অ্যান্সারটা হবে যে কোন রশ্মি নির্গত হলে কোনো পরিবর্তন ঘটে না, তাহলে কী হবে, গামা রশ্মি। 2 পয়েন্ট ম্যাচিং এসছে, খাট ধাতু এর মধ্যে কোনটি, দেখতেই পাচ্ছ ইনভার্ট, ডুরালুমিন, এগুলো সম্পদ ধাতু, অ্যান্সার হবে সোডিয়াম, তাহলে এটা হবে সি ফর ক্যাট। আয়রনের সম্পদ ধাতু, আয়রনের সংকট ধাতু হচ্ছে ইনভার, ইনভারে কী থাকে, নিকেল, নিকেল থাকে তোমার 36%, আর
এফি থাকে 64%, মানে দুটো মিলে 100। তাহলে তোমার যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে যে ইনভার নিকেল প্লাস আয়রনের সংকর ধাতু, তাহলে এটা হয়ে গেল ই। নিকটোজেন এটা হচ্ছে প্রোডিউসিং সাফোকেশন, মানে শ্বাসরোধকারী গ্যাস বলে এটা। দীর্ঘ পর্যায় সারণীর 15 নম্বর শ্রেণীর। নিকটোজেন হচ্ছে নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিসমাথ, তাহলে এটা হবে ডি ফর ডগ। বিমানের কাঠামো তৈরি করতে কি লাগে? এটা হবে ডুরালুমিন এটা বি। ডুরালুমিনে তোমার কপার থাকে, অ্যালুমিনিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে এবং ম্যাঙ্গানিজ। দেখো মিনে ম্যাঙ্গানিজ, ডুরা এখানে হবে মনে রাখবে কুরা, সিইউ। আর অ্যালু তাহলে এল অ্যাজ ওয়েল অ্যাজ কী থাকে ম্যাগনেসিয়াম অ্যান্ড ম্যাঙ্গানিজ। 2.12 একটি ধাতব মৌল এম একটি আয়নীয় যৌগ MCl3 গঠন করে। এম ধাতুর যোজ্যতা কক্ষে কটি ইলেকট্রন থাকে? তো দেখে নাও 2.12 এম এর যোজ্যতা 3, দেখতে পাচ্ছ এম এর যোজ্যতা 3, ক্লোরিনের 1। তাহলে এম ধাতুর যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন আছে? যোজ্যতা যদি 3 হয় তাহলে যোজ্যতা কক্ষেও কটা ইলেকট্রন থাকবে? 3টে। ঠিক আছে, এবার যদি MCl হতো তাহলে যোজ্যতা কিন্তু 1 হতো, তাই না? MCl2 হলে যোজ্যতা 2 হতো। আমরা দেখো এটা মনে রাখবে, এটা লিখবে না, আমি জাস্ট রাফে বোঝাচ্ছি। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম পরমাণুর সংখ্যা 3, শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে? এম কক্ষে 3টে, তাহলে এটাও অ্যান্সার হবে যোজ্যতা কক্ষে 3টে ইলেকট্রন আছে। নেক্সট কোশ্চেন, জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে 10 ml অক্সিজেন গ্যাস জমা হলে ক্যাথোডে কি পরিমাণ তৈরি হবে? হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, তো দেখে নাও অ্যান্সার হবে 20 ml। তুমি মুখস্থ করে গেলে ওখানে 10 এখানে 20, পরীক্ষায় গিয়ে দেখলে যে ক্যাথোডে 15 ml, অ্যানোডে কী হবে? তুমি তো বেসিকটা জানলে না, তাহলেই ছবি। দেখো H2 তড়িৎ বিশ্লেষ্য নয়, কিন্তু সুপরিবাহী নয়, এর মধ্যে সামান্য অ্যাসিড বা ক্ষার মেশালে তখন আয়নিত হয়। তাহলে ক্যাথোডে কী হচ্ছে? হাইড্রোজেন গ্যাস। অ্যানোডে কী হচ্ছে? দেখতে পাচ্ছ অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে। তাহলে 2 অণু জল থেকে 2:1 হাইড্রোজেন অক্সিজেন কী অনুপাতে উৎপন্ন হয়? 2:1, অর্থাৎ 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেন। তাহলে অ্যানোডে যদি, এটা হচ্ছে কিন্তু ক্যাথোডে, দেখতেই পাচ্ছ কেন এটা লিখেছি, ক্যাথোডে কোন গ্যাস? হাইড্রোজেন, অ্যানোডে অক্সিজেন। তাহলে 2 অণু নিলে হাইড্রোজেন হচ্ছে 2 ভাগ তৈরি হচ্ছে, অক্সিজেন 1 ভাগ। তাহলে যদি অ্যানোডে 10 ml হয়, এখানে 10, তাহলে 10 দুগুণে 20, ক্যাথোডে তৈরি হবে 20 ml অক্সিজেন। এবার আমি যদি কোয়েশ্চেন করি যে ক্যাথোডে 50 ml অক্সিজেন, ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস 50 ml উৎপন্ন হলে অ্যানোডে কত ml অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট, গোল্ড প্লেটিংয়ের সময় অ্যানোড হিসাবে কী ব্যবহৃত হয়? কথাটাই বলা আছে গোল্ড প্লেটিং এর সময় গোল্ড বা সোনাকে, বাজারে যে সোনার দাম ভীষণ দাম, মানে 73,000 টাকা 10 গ্রামের দাম, শুনলেই অবাক। তো গোল্ড বা সোনাকে অ্যানোড হিসাবে ধরা হয় 2.13 অর। আর দেখো একটা মার্জিন দিচ্ছি, বারবার এটা দাগ দিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাতায় লিখবে। নেক্সট, তড়িৎ বিশ্লেষণ ভৌত না রাসায়নিক? তড়িৎ বিশ্লেষণ রাসায়নিক। কেন বলো তো? দেখতেই পাচ্ছ যে জলের মধ্যে H+OH- আছে, আয়ন তৈরি করছে, কিন্তু জলের নতুন রাসায়নিক গ্যাসীয় পদার্থ তৈরি হচ্ছে হাইড্রোজেন, অ্যানোডে তৈরি হচ্ছে অক্সিজেন। তাহলে এটি অবশ্যই কী পরিবর্তন হবে? জলের তড়িৎ বিশ্লেষণ বা যে কোনো তড়িৎ বিশ্লেষণ হচ্ছে রাসায়নিক। ঠিক আছে, নেক্সট, হাইড্রোক্লোরিক অ্যাসিডে কি সিক্ত কাজদণ্ড কোন গ্যাসের সংস্পর্শে সাদা ধোঁয়ার সৃষ্টি করে? তো দেখো NH3 গ্যাস, HCl গ্যাস, G ফর গ্যাস, S ফর সলিড। যখন একটা টেস্ট টিউবে HCl সিক্ত কাজদণ্ড অ্যামোনিয়ার একটা পাত্রে রাখা আছে, সেখানে তুমি ধরলে সঙ্গে সঙ্গে দেখবে একটা সাদা ফিউম তৈরি হয়, ধোঁয়া তৈরি হয়। এটা আমি ল্যাবে করে দেখাই, অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে এখানে অ্যান্সার হবে, বলেছি কোন গ্যাসের সংস্পর্শে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে? তাহলে উত্তর হবে অ্যামোনিয়া, উত্তর হবে অ্যামোনিয়া গ্যাস। নেক্সট, ইউরিয়া প্রস্তুতি পারমাণবিক দ্রব্যগুলি কী কী? তো দেখো তুমি যদি এই রিয়াকশানটা মনে রাখতে পারো 2.15 অর, যে NH3 + CO2 তৈরি করছে NH2 CONH2। অনেক বই দেখবে আগে হাইড্রোজেন এখানে, পরে N লিখছে, দ্যাট ইজ রং। ঠিক আছে, নাইট্রোজেনের সাথে কার্বন লিঙ্ক থাকে, যুক্ত থাকে। ঠিক আছে,
তাহলে কি কি পারমাণবিক দ্রব্য? নাম্বার 1 CO2, নাম্বার 2 হচ্ছে অ্যামোনিয়া। লিখবে অ্যামোনিয়া এবং CO2 গ্যাস ইউরিয়া প্রস্তুত করতে প্রয়োজন। দ্যাটস এনাফ। এই রিয়াকশনটা মনে রাখবে। অনেক সময় 2 নম্বরও থাকে যে ইউরিয়া প্রস্তুত রাসায়নিক সমীকরণটি লেখো, 2 থাকে। হ্যাঁ, নেক্সট 2.16, আর্দ্র বাতাসে ফেলে রাখলে তামার উপর সবুজ বর্ণের যে আস্তরণ পড়ে সেটির রাসায়নিক নাম কি? তো দেখো, কপারের সাথে জল, CO2 এবং অক্সিজেনের বিক্রিয়ায় বেসিক বা ক্ষারীয় কপার কার্বনেট, শব্দটা মন দিয়ে শোনো, বেসিক বা ক্ষারীয় কপার কার্বনেট তৈরি হয়, যার সংকেত CuCO3 ডট CuOH2, কপার হাইড্রোক্সাইড, কপারের যোজ্যতা 2, OH এর 1। তাহলে ক্ষারীয় কপার কার্বনেট, যার কালার হবে সবুজ বর্ণ, তাহলে রাসায়নিক নাম হবে ক্ষারকীয় কপার কার্বনেট। এটা হবে অ্যান্সার, আর এটা বোঝানোর জন্য লিখেছি। এবার ভালো স্টুডেন্ট অবশ্যই পারলে রিয়াকশান লিখবে, কিন্তু ভুল লিখবে না। একটা জিনিস মনে করে দিচ্ছি, মাধ্যমিকের খাতা প্রায় 13 বছর দেখেছি, এখন এইচএস সেকশনে খাতা দেখছি, কিন্তু অভিজ্ঞতা অনেক। রাসায়নিক নাম হচ্ছে ক্ষারকীয় কপার কার্বনেট। ওকে, তো দেখো CH3CH2CHO এর ইউপ্যাক নাম কি? অনেকে তো ইউপ্যাকের আসলে নাম জানে না, সে আবার ইউপ্যাক নাম কী লিখবে? কাউকে ছোটো করছে না কিন্তু। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। অনেকেই স্বপ্ন দেখছো আমার যেমন MSc কেমিস্ট্রি, তোমরা কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি বা আরও ভালো ভালো সাবজেক্ট নিয়ে পড়বে, বা ডক্টর, গবেষক বা বড় বড় সায়েন্টিস্ট হবে আশা করি। দেখো CH3CH2CHO 3টে কার্বন আছে, যেখান থেকে ফাংশনাল গ্রুপ থাকে অ্যালডিহাইড CHO, সেখান থেকে নাম্বারিং শুরু হয় 1 2 3। যেহেতু একদম টার্মিনালে আছে প্রান্তে, এখানে আর শুধু এরকম লিখলে হবে। 3টে কার্বন থাকলে প্রোপ, আন প্লাস অ্যাল, অ্যাল CHO থাকলে অ্যাল হয়, OH থাকলে অল হয়, তাহলে প্রোপানঅ্যাল। এই কার্ডটা অনেক দূরে হয়ে গেছে, ইংরেজিতে লিখছি দেখো, প্রোপেন প্লাস অ্যাল, দুটো ভাওয়েল থাকে, এটা কেটে যায়, তাহলে প্রোপানঅ্যাল। ইংরেজিতে লিখতে পারো, বাংলায় লিখতে পারো, উর্দুতে লিখবে না, তাহলে কিন্তু বুঝতে পারা যাবে না। নেক্সট, এবার শুধু অঙ্কগুলো দেখো বিভাগ গয়ের, ঠিক আছে। একটা কোশ্চেন আছে 2.18, ভিনিগারের মুখ্য জৈব উপাদানটির নাম কি? ভিনিগারের মুখ্য উপাদানটি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, CH3COOH। পিভিসির মনোমার কি? পিভিসি ফুল ফর্ম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। তাহলে পলিটা থাকবে না, এই যে পিভিসি পলিভিনাইল ক্লোরাইড, পলি শব্দটা থাকবে না, তাহলে হয়ে যাবে মনোমার। মনোমার থেকে পলিমারে পলি জুড়বে, আর পলিমার থেকে মনোমারে পলিটা থাকবে না। তাহলে ভিনাইল ক্লোরাইডের সংকেত এক্সট্রা লিখে দিয়েছি, দেখে রাখবো CH2 CHCl, ঠিক আছে। নেক্সট, বিভাগ গয় শক্তির উৎস হিসাবে এগুলো বইয়ে পেয়ে যাবে। তবে অঙ্কগুলো করাচ্ছি শুধুমাত্র ফিজিক্স পার্ট এবং কেমিস্ট্রি এবং কিছু অ্যাপ্লিকেশন দেখে নাও। 3.2, স্থির উষ্ণতা একটি গ্যাসের আয়তন 200 সিসি হলে চাপ হ্রাস করে প্রাথমিক চাপের অর্ধেক করলে এর আয়তন কত হবে? তো দেখে নাও, বলছি যে প্রাথমিক আয়তন হচ্ছে এভাবে লিখবে, ঠিক। বিভাগ গ শুরু করলে প্রদত্ত প্রাথমিক আয়তন V1 200 সিসি, প্রাথমিক চাপ P1 কে x ধরলাম, অন্তিম চাপকে P2 কে x/2, যেহেতু অর্ধেক বলেছি, তাহলে উষ্ণতা স্থির, যেহেতু এটা কিন্তু যেহেতু চিহ্ন, যেহেতু উষ্ণতা স্থির, বয়লের সূত্র থেকে পাই P1 V1 সমান P2 V2, তাহলে P2 V2 সমান, আমি এদিকে নিয়ে আসলাম বাম দিকে, তাহলে V2 সমান লেখা যায় P1 V1 বাই, দেখো সকলের জন্য সুন্দর করে লিখে দেখাচ্ছি। আমিও কিন্তু এই লাইন থেকে ডাইরেক্ট এখানে আসতে পারি, কিন্তু আসছি না। অনেক স্টুডেন্ট, সকলে হয়তো ট্যালেন্টেড নয়, সেও চেষ্টা করছে ভৌত বিজ্ঞানে ভালো রেজাল্ট করবো, তাদের জন্য ধাপে ধাপে শেখাচ্ছে। ওকে, তাহলে মান বসিয়ে দিলাম P1 V1 বাই P2, x/2, 2টা উপরে উঠে গেল, এক্সেস কেটে গেল, 400 সিসি। এই সিসি এখানে লিখলেও দোষ নেই। এবার উত্তর লিখবো, অতএব গ্যাসের অন্তিম আয়তন, ঠিক আছে, ফাইনাল ভলিউম, অন্তিম আয়তন 400 সিসি। খাওয়ার পরে যেমন আর হাত ধুই, সেরকম অঙ্কের ফিজিক্স পার্ট যেটা অঙ্ক, সেটা অবশ্যই অ্যান্সার লিখবে, ঠিক আছে। আর কেউ যদি ধরো ক্যালকুলেশন না পাচ্ছ, তুমি এই পর্যন্ত লিখবে, তাতে 2-1 পাবে। ধরো এই প্রদত্ত থেকে শুরু করে এই বয়লের সূত্র পর্যন্ত পাই, ঠিক আছে, তাহলে তুমি কিন্তু 1 পাবে। আমাদের ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে কোথায় কি নাম্বার দিতে হয়, আমি বলে দিলাম, শুধু সূত্রটা লিখে আসবে, ইউ উইল গেট 1 আউট অফ 2। নেক্সট, গ্যাসের যে আচরণ, সেখান থেকে একটা অঙ্ক থাকবেই,
এখন থেকে প্রিপারেশন নাও, যারা ভালো রেজাল্ট করবে। আর যারা ফেল করতে চাও দরকার নেই, আর যারা পাস করতে চাও সকলে অবশ্যই এই টাইপের অঙ্ক যদি আমি 5টা অঙ্ক বারবার প্র্যাকটিস করি, প্র্যাকটিস মেক্স পারফেক্ট, যত প্র্যাকটিস করবে তত শিখবেই, এটুকু আমি শিওর। 25°C উষ্ণতায় 750 মিলিমিটার পারদ চাপে 0.324 গ্যাসের, এত গ্রাম গ্যাসের আয়তন যদি 280 সিসি হয়, গ্যাসটি আণবিক গুরুত্ব কত? তো দেখে না, প্রদত্ত যে উষ্ণতার টি 25°C-তে আছে, একটা জিনিস দেখো, যখনই আমরা এই সূত্রে যাব না যে পিভি সমান W/M, অর্থাৎ পিভি সমান এনআরটি, তখন কিন্তু এই ডাব্লু গ্রামে থাকবে, এমটা গ্রাম পার লিটারে আসবে, আর এর মান লিটারে থাকবে, প্রেশার এটিএম, ভি লিটার। এই জন্য দেখো মাইন্ড ইট, গত 2024-এ এসেছিলো কিন্তু এখানে এর অঙ্ক। উষ্ণতা হচ্ছে 25°C, তুমি পরীক্ষায় 25° বসে চলে আসলে ইউ উইল গেট 0, বিগ 0। তাহলে মাথায় রাখবে ডিগ্রি সেলসিয়াসকে অলওয়েজ কনভার্ট করতে হবে কে, ঠিক আছে? তাহলে 298 কেলভিন চাপ মিলিমিটার থেকে এটিএমে নিয়ে আসতে হবে। উই নো দ্যাট 1 ATM ইকুয়াল টু 760 মিলিমিটার, অর্থাৎ 76 সেন্টিমিটার, মিলিমিটারে গেলে 10 দিয়ে গুণ হবে। তাহলে এখানে করে নিলাম এটিএম। তাহলে গ্যাসের ভর ডাব্লিউ সমান এত গ্রাম দেওয়াই আছে, দড়ি রটা উড়ে গেছে। আণবিক ভর হচ্ছে এম, আয়তন ভি দেওয়া আছে সিসিতে, আমরা জানি 1000 সিসি মানে 1 লিটার, তাহলে 1000 দিয়ে ভাগ করে লিটারে নিয়ে আসতে হবে। ফিজিক্সে অঙ্ক করার সময় 2-3টে জিনিস খেয়াল রাখবে, সূত্র, আর 2 হচ্ছে যে ইউনিট কিসে আছে, এসআই একক না সিজিএস লিটারে না সিসিতে। এবার দেখো আর এর মান তোমাকে দেয়নি বইয়ে, মুখস্থ রাখবে 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে উই নো দ্যাট, আমরা জানি পিভি সমান এনআরটি, অর্থাৎ এন সমান W/M। তাহলে এম সমান লিখে ফেললাম, জাস্ট এটা মান বসিয়ে দেবে, ঠিক আছে? সমস্ত প্রশ্ন উত্তর আপলোড করবার জন্য একটু ফাস্ট পড়াচ্ছি, এটা জাস্ট ক্যালকুলেশন করবে, চলে আসবে 28.65 গ্রাম পার মোল। তাহলে গ্যাসের আণবিক গুরুত্ব চলে আসলো 28.65, আণবিক গুরুত্বের কোনো একক নেই, এম এর মানে এটা, কিন্তু আণবিক গুরুত্ব হবে 28.65। ওকে, নেক্সট 3.4 দেখো, 3.4 এই যে 220 ভোল্ট 60 ওয়াট এবং 110 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটি রোধের অনুপাত কত? তো আজকে আমাদের স্কুলে দুটো ছেলে ফার্স্ট বয় সেকেন্ড বয় পরীক্ষা দিচ্ছে, এই পেজটারই তাদের মক টেস্ট নিলাম, পুরো 3 ঘন্টার আগে ক্লিয়ার করেছি। তো একটি ছাত্রের খাতা জমা নিতে দেখলাম এই সূত্রটা ভুল করেছে অঙ্কটা, তো দেখে নাও। 220 ভোল্ট 60 ওয়াট বাতির রোধ, এটা সূত্রটা মনে রাখবে যে ক্ষমতা, তড়িৎ ক্ষমতা পি সমান ভি স্কয়ার বাই আর, এটা পি সমান VI, ওখান থেকে চলে আসে। মানে ফিজিক্সে তোমার সূত্র মনে রাখতে হবে, সেটা তুমি কীভাবে মনে রাখবে, বারবার লেখো, বাড়ি যেখানে পড়াশোনা করছো টেবিলের সামনে কাগজে সূত্রগুলো লিখে রাখো, একদম তোমার ধর্মে যে তোমার ঈশ্বরের যে নাম যেমন তুমি স্মরণ করো, সেরকম সূত্রগুলো স্মরণ করবে। পরীক্ষা পরে তুমি ভুলে যাও, কিন্তু তার আগে তোমাকে স্মরণ করতেই হবে। তো দেখো আর সমান ভি স্কয়ার বাই পি, কারণ এখানে পি সমান ভি স্কয়ার বাই আর, তাহলে আর সমান এটা R1 ধরলাম, মান বসিয়ে দিলাম ভি স্কোয়ার, তাহলে ভি হচ্ছে বিভব প্রভেদ 220 ভোল্ট, 220 বাই 60, আর 110 ভোল্ট 60 ওয়াট বাতির R2, এখানে একই নিয়ম, শুধু R1 বাই R2 করবে। দেখতেই পাচ্ছ 110 দিয়ে কাটলে 2, এটা দিয়ে কাটলে 2, 60 কেটে গেল 4/1, ভেরি ইজি, টেক ইট ইজি, ভেরি সিম্পল। তাহলে R1 is to R2, 4 is to 1। আশা করি বুঝতে পেরেছো। আরেকবার, প্রথমে R1 বের করবে, R2 বের করবে, বাই করবে, অ্যান্সার কমপ্লিট। দেখো এখানে বলেছে অথবা সোডিয়াম ক্লোরাইডের বন্ধন NaCl প্রকাশ করা এটা ট্রু বন্ড NaCl। তা আমি দেখেছি অনেক স্টুডেন্ট মিস্টেক করে, ওরা শুধু গল্প লিখে চলে আসে যে Na পরমাণুতে বাইরের কক্ষ থেকে একটি ইলেকট্রন বর্জন করছে, Cl অ্যাকসেপ্ট করছে, গ্রহণ করছে। ইউ শুড রাইট, তোমাকে লিখতেই হবে, এইভাবে দেখাতে হবে তুমি 5 জনের থেকে আলাদা। বারবার বলছি, তুমি যদি টপার হতে চাও যে আমি 90 তুলবো, আমাদের স্কুল থেকে 90 উঠেছে, আবার আমাদের স্কুলে দেখা গেছে ফেল করেছে। স্কুলের কোনো কৃতিত্ব নেই, আমি মনে করি টিচারের কৃতিত্ব নেই, স্টুডেন্টের ডেপথ থাকতে হবে। স্টুডেন্ট যদি ঠিকঠাক লিখে আসে অর্থাৎ 90 পাবে, কিন্তু খাতা রাখতে হবে নিট অ্যান্ড ক্লিন। দেখতে পাচ্ছ এই যে 3.5 মার্জিন দিচ্ছি, এখানে দাগ দিচ্ছি, দাগ দিতে 10 ঘন্টা লাগে না, 1 সেকেন্ড, একটা দাগ দেবো, দাগ হয়ে যাবে। তো দেখো Na একটা ইলেকট্রন ডোনেট করছে Cl-কে, Na প্লাস Cl মাইনাস, দুটি বিপরীতায়ন
দেখো দুটি বিপরীত আয়ন কী হয়, স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে NaCl তৈরি করে। এই জন্য NaCl এর মধ্যে ট্রু বন্ড নেই। কখনো দেখেছ যে এরকম লেখে NaCl? না, জাস্ট বিপরীত আয়ন স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে NaCl বা তড়িৎযোজী যৌগ সৃষ্টি করে। নেক্সট কোয়েশ্চেন, একটি ধাতু BC দুটি তড়িৎ উচ্চ ঋণাত্মক মৌল, তাহলে AB এবং BC তড়িৎযোজী না সমযোজী, কারণ লেখো। তো দেখো এ ধাতু B তড়িৎ ঋণাত্মক, তড়িৎ ঋণাত্মক মানেই হচ্ছে অধাতু, মাইন্ড ইট। ধরো ফ্লোরিন কি দেখেছো যে ধাতু হিসেবে ব্যবহৃত হচ্ছে? না। ক্লোরিন তড়িৎ ঋণাত্মক, এগুলো হচ্ছে অধাতু, নন মেটাল, আর ধাতু হচ্ছে মেটাল। AB তড়িৎযোজী হবে কেন বলো তো? এ হচ্ছে ধাতু আর বি হচ্ছে অধাতু, ধাতু অধাতু যুক্ত হলেই তড়িৎযোজী হবে। দেখো AB তড়িৎযোজী হবে কারণ এ ধাতু এবং বি অধাতু। এ তার বাইরের কক্ষ থেকে একটি ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে, এবং বি বাইরের কক্ষে সেই ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন গঠন করে। A প্লাস ও B মাইনাস উভয়ে স্থির তড়িৎ, এই শব্দটা মনে রাখবে, শুধু এই লেখাটা লিখলে তুমি মার্কস পাবে, না লিখলে 0 পাবে। স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে তড়িৎযোজী যৌগ সৃষ্টি করে। তুমি ইতিহাস লিখবে না, নিজেই ইতিহাস হয়ে যাবে, অর্থাৎ 90, 70, 80-তে আটকে যাবে। তুমি লিখবে যেটা বেসিক সেটাই লিখবে। মাস্টারমশাইরা এত গল্প পড়ে না, মাস্টারমশাইরা কী করেন, শুধুমাত্র দেখে যে ঠিকঠাক পয়েন্টগুলো লিখেছে কিনা। ঠিক আছে। BC সমযোজীর কারণ উভয়ই অধাতু, দেখতেই পাচ্ছ বি তড়িৎ ঋণাত্মক, সিও তড়িৎ ঋণাত্মক, উভয়ে অধাতু। এই জন্য বি ও সি উভয়ই ইলেকট্রন শেয়ার করে বা সমানভাবে ব্যবহার করে, এখন তো মোবাইলের যুগ, কোনো একটা জিনিস আমি শেয়ার করছি, জন্য শেয়ারই লিখেছি, নট এ ম্যাটার, শেয়ার করে সুস্থিত ইলেকট্রনিক বিন্যাস লাভ করে এবং সমযোজী যৌগ সৃষ্টি করে। ঠিক আছে। নেক্সট দেখো ইথিলিনের গঠন সংকেতের সাহায্যে দেখাও যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। রসায়ন অনেকে ভয় পায়, কিন্তু ভেরি ইজি। তুমি দেখো আমি শেখাচ্ছি। 3.9 দেখো ইথিলিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অনেকে ভয় পায়, বাবা কেমিস্ট্রি, দেয়ার ইজ সামথিং মিস্ট্রি। আই থিঙ্ক কেমিস্ট্রি হ্যাজ নো মিস্ট্রি। তুমি যদি উন্মোচন করে ফেলো মিস্ট্রি, তাহলে দেখবে তোমার খুব প্রিয় সাবজেক্ট। দেখো ইথিলিন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন কীভাবে প্রমাণ করবে? ইথিলিন দেখতে পাচ্ছ ব্রোমিনের সাথে রিয়াকশন করে ইথিলিন ডাইব্রোমাইড বা 1,2-ডাইব্রোমোইথেন, এখান থেকে লিখবে। আমি বলছি না, এটা অভিনব 144 পাতায় ছায়ার বইয়ে ওরকমই আছে, 140-এর কাছাকাছি। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। বিক্রিয়া লেখার জন্য 1, ভাষা লেখার জন্য 1। ঠিক আছে, পেজ নাম্বার 144 অভিনব, ছায়া প্রকাশনীতেও আছে, সাতটাতেও আছে, পেয়ে যাবে। নেক্সট কীভাবে পরিবর্তন করা যায় অ্যাসিটিলিন টু ইথেন, অ্যাসিটিলিন থেকে ইথেন? অনেকে ভয় পায়, বাবা কনভার্সন, তাহলে 11-12 কেমিস্ট্রি পড়বে কী করে? কনভার্সন না করলে কী শিখবে? দেখো অ্যাসিটিলিনের সাথে হাইড্রোজেনেশন ঘটালে ইন প্রেজেন্স অফ প্ল্যাটিনাম অর প্যালাডিয়াম ক্যাটালিস্ট মানে অনুঘটক তৈরি হবে। একটা হাইড্রোজেন এইখানে কার্বনে যুক্ত হচ্ছে, একটা অ্যাকচুয়ালি এইভাবে হয়, একটা এখানে যাবে, একটা এখানে যাবে, তাহলে কী তৈরি হচ্ছে? ইথিলিন ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ড। একটা কার্বন ছিল আগে, এখানে একটা হাইড্রোজেন জুড়ছে। ঠিক আছে, এবার ইথিলিনের সাথে হাইড্রোজেন জুড়লে আবার একটা হাইড্রোজেন এখানে আসবে। দেখো ভেরি ইজি, ট্রিপল বন্ড খুলে ডাবল বন্ড, ডাবল বন্ড খুলে সিঙ্গেল বন্ড, ইথেন তৈরি হবে। একই অনুঘটক দেবে, প্ল্যাটিনাম পিটি অথবা প্যালাডিয়াম ক্যাটালিস্ট। ভেরি ইজি। নেক্সট বিভাগ ঘ, দেখো অঙ্কগুলো দেখাচ্ছি। বাণিজ্যিক জিঙ্কে 35% ওষুধ দিয়েছে, এরকম 50 গ্রাম জিঙ্কে লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটালে কী পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে? প্রথমেই লিখবে, তোমাকে কোথায় নাম্বার কাটছে আমি দেখছি, তুমি যদি ফলো করো আমাকে, আই উইল শিওরই, মানে তোমাকে একদম নিশ্চিত দিচ্ছি তুমি 90 পাবে। আর যদি ফাঁকি মারো অমরেশ্বরও কিছু করতে পারবে না। ঠিক আছে, রাসায়নিক সমীকরণ জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড তৈরি হচ্ছে ZnSO4 প্লাস হাইড্রোজেন গ্যাস। তাহলে জিঙ্কের পারমাণবিক ভর কত? 65 গ্রাম, এটা 2 গ্রাম, তাহলে 35% ওষুধ দিয়েছে। তাহলে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ কত? 100 বিয়োগ 35, তাহলে 65%। তাহলে 100 গ্রাম ওষুধ দিয়ে জিঙ্কে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ হচ্ছে 65 গ্রাম। তা দেখতে পাচ্ছ বিশুদ্ধ কত পার্সেন্ট? 65। তাহলে 100-তে 65, তাহলে 50-এ কত হবে? অর্ধেক হবে, 65/2 32.5। ঠিক আছে, এবার বলেছে যে ওই
দেখো 65 গ্রাম থেকে কত গ্রাম তৈরি হচ্ছে হাইড্রোজেন? 2 গ্রাম। তাহলে আমি এখানে লিখেছি দেখো 65 গ্রাম জিঙ্ক থেকে 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করে, তাহলে 1 গ্রাম জিঙ্ক কত তৈরি করছে? আর যেটা 32.5 লিখে ফেলেছিলাম ওখানে এটা তাই নিলাম 65/2, তাহলে 65/2 এটা উপরে কাটাকাটি করে 1 গ্রাম হবে, তাই না? অ্যান্সার হবে 1 গ্রাম। একবার প্রথম থেকে দেখো, আস্তে আস্তে খাতাটা সরাচ্ছি। তোমাদের একটা কথা বলি, আমার একটা ফেসবুক পেজ আছে কেমিস্ট্রি অমরেশ, ভালো লাগলে অবশ্যই ফলো করবে, ওখানেও কেমিস্ট্রি অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে। নেক্সট দেখো অথবাটা সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় রাসায়নিক সমীকরণ দিয়েছে। আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা বলি, রাসায়নিক সমীকরণ থেকে একটা অঙ্ক আসবেই এবং রিয়াকশানগুলো বারবার লেখো, মিনিমাম দেখবে 15-20টা রিয়াকশান আছে, বারবার লেখো, রিয়াকশান একা পেরে যাবে। জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, এটা ভেরি ইজি, 7-এর কোয়েশ্চেন, যে সালফিউরিক অ্যাসিড লঘু সালফিউরিক অ্যাসিড দ্রবণে জিঙ্ক চালনা করলে কী ঘটে। টেনে এসে যদি না পড়ো কবে পারবে? মোটিভেশন নিয়ে এসো যে আই শুড ডু ইট, এটা করা উচিত, ঠিক আছে, বা আমি পারবো এইটা, এবং টার্গেট রাখবো যে পরীক্ষা আমাকে পেতেই হবে, এটা নয় আমি রিল্যাক্সে পড়াশোনা করবো এবং তুমি দেখবে ওভারঅল লাস্টে গিয়ে ভালো রেজাল্ট করবে, ঠিক আছে। তাহলে যে কোশ্চেনটা বলছিলাম দেখে নাও, সালফিউরিক অ্যাসিড প্লাস 2 NaOH, সোডিয়াম সালফেট, জল। তাহলে সালফিউরিক অ্যাসিড আণবিক ভর কীভাবে বের করবো? হাইড্রোজেনের 1, সালফার 32, অক্সিজেন 4 গুণ 16 98, NaOH হচ্ছে 80 হবে, কারণ একটা NaOH 40, 2 গুণ 40 80 গ্রাম। তাহলে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড 80 গ্রাম NaOH এর সাথে বিক্রিয়া করে, তাহলে 1 গ্রাম এবং 4.9, এখানে আমি একটু দাগ দিয়ে ফেলেছি, 4.9 গ্রাম। ওকে, তাহলে জাস্ট ক্যালকুলেশন করবে, একদম ভেরি ইজি ক্যালকুলেশন, কাটাকাটি, অ্যান্সার হবে 4 গ্রাম, অ্যান্সার পেয়ে যাবে 4 গ্রাম। তোমার কনফিডেন্স চলে যাবে, তুমি অঙ্ক করো, ভালো লাগছে না, পড়তে এনার্জি আসছে না, তুমি একটু খাওয়া দাওয়া করো, ঘোরাফেরা করো, দিয়ে আবার পুনরায় পড়তে বসো, চোখে মুখে জল দাও, কফি খাও, ভালো ভালো ফল খাও। নেক্সট, তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ দাও। এটা ভেরি ইজি, তাপ প্রয়োগে পারদের প্রসারণ, তরল বলতে পারদ। আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক একটা অঙ্ক দিয়েছে, T1 কেলভিন উষ্ণতায় A1 স্কোয়ার মিটার হলে T2 কেলভিন উষ্ণতায় A2 স্কোয়ার মিটার হলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটি একক সহ লেখো। তো দেখো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটার সমান A2 মাইনাস A1 বাই A1 ইন্টু T2 মাইনাস 2 আর ডিগ্রি সেলসিয়াস মাইনাস 1, ডিগ্রি সেলসিয়াস মাইনাস 1 ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা। ওকে, এই প্রসঙ্গে বলি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক সবগুলো দেখে যাবে। পরীক্ষায় কোনগুলো ইম্পর্টেন্ট নয় তাহলে কিন্তু ফেসে যাবে। আমি বলছি কোশ্চেন কোথা থেকে আসবে তুমিও জানো না, আমিও জানো না, কিন্তু বইটা খুঁটিয়ে পড়ো। তুমি ছায়ার বই, অভিনবের বই দুটো ভালো করে পড়ো, ছায়া প্রকাশনে পড়ো, ইউ উইল গেট ফুল মার্কস। নেক্সট দেখো, বেশি নেই, ধৈর্য করো, পেয়ে যাবে সব। বায়ুতে আলোর বেগ দেওয়া আছে, হীরকের মধ্যে আলোর বেগ দেওয়া আছে, হীরকের প্রতিসরাঙ্ক কত? এই যে হীরকের প্রতিসরাঙ্ক নাম্বার দিই 4.4, বায়ুতে আলোর বেগ বাই হীরকের মধ্যে আলোর বেগ। তাহলে বায়ুতে আলোর বেগ দেওয়া হয় মানে সেন্টিমিটারে গেলে 3 × 10⁻10, শূন্য মাধ্যমে আলোর বেগ মানে বায়ুতে, আর এটা হচ্ছে দেওয়া আছে হীরকের মধ্যে 1.25, ঠিক আছে, এটা 10⁻10, এটা কেটে গেল, পয়েন্টের জন্য 2 ঘরের জন্য 100, 25 দিয়ে কেটে 4, এটা 5, ঠিক আছে, 3 4 12, 12/5 2.4, হীরকের প্রতিসরাঙ্ক বেরিয়ে গেল 2.4, ইউনিট লেস বিকজ দুটো বেগের অনুপাত, প্রতিসরাঙ্ক মিউ সমান C/V, এই জন্য ভুলে ইউনিট লিখবে না, কিন্তু স্যার কিন্তু নাম্বার ভুলেই কাটবে। নেক্সট, একটি আলোকরশ্মি কম্পাঙ্ক এত হার্টজ, তরঙ্গ দৈর্ঘ্য কত? দেখো 4.4 অর, আমি লিখছি, তুমি পারবে, তাহলে এখানে নাম্বারিং এভাবেই করবে 4. তুমি যদি 4.4 লেখো 0 পাবে। আমি বারবার বলছি, প্রদত্ত আলোকরশ্মি কম্পাঙ্ক n সমান এত হার্টজ, তাহলে আমরা জানি c সমান n ল্যামডা, তাহলে ল্যামডা সমান কী হবে? C/n, c হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, যেহেতু হার্টজ আছে, হার্টজ থাকার জন্য এটা SI একক হবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা 3 × 10⁷, 17, উপরে উঠলে -17, তাহলে 10⁻⁹ মিটার। দ্যাট 1 ন্যানোমিটার, দেখো পিকোমিটার, অ্যাংস্ট্রম এবার গোল দেয়, আর ন্যানোমিটার
আমি মনে রাখি 10⁻12 12 10 9, 10⁻10 10⁻9 এগুলোর পাশে মিটার বসে যাবে, এটা বোঝানোর জন্য। 10⁻9 মিটার এটা রাখলেও অ্যান্সার পাবে, মানে মার্কস পাবে, সরি। আবার বলছি, কেউ ধরো অঙ্ক ক্যালকুলেশন পাচ্ছ না, তুমি এইখানে এসে কাটাকাটি করতে পারছো না, দরকার নেই। তাতে যাদের রেজাল্ট মিডিয়াম করতে চাও তাদের জন্য এই পর্যন্ত লিখলেও, সূত্র পর্যন্ত লিখলেও 1 পাবে, আর ক্যালকুলেশন করলে আরও 1 নম্বর তোমাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, পুরস্কৃত করা হবে। বলছি যে আরেকটি কোশ্চেন এখানে, ক্রমবর্ধমান তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে সাজাও ইভি রশ্মি, দৃশ্যমান আলো, মাইক্রোওয়েভ এবং গামা রশ্মি। দেখো একটু টুক করে লিখে দিয়েছি আমি, ক্রমবর্ধমান মানে কম থেকে বেশি, প্রথমে হবে গামা রশ্মি, ইভি রশ্মি, দৃশ্যমান আলো তরঙ্গ, মাইক্রো তরঙ্গ। কেউ লেস দেন দিয়ে লিখতে পারো, লেস দেন গ্রেটার দেন দিলে ভুল হওয়ার সম্ভাবনা, এই জন্য কমা কমা দিলে লিখবে, নাম্বার পাবে। ঠিক আছে, কোনো চিন্তা নেই, দুটোতেই নাম্বার দেওয়া হয়। আমাদের যে ইনস্ট্রাকশন থাকতো সেটা এইভাবেই থাকে, হয় লেস দেন দিয়ে লেখো, নাহলে কমা দিয়ে। নেক্সট, একটি ইলেকট্রনের আধানের মান 1.6 × 10⁻19 কুলম। তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে 3.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চললে কত প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে ওর প্রস্থচ্ছেদের মধ্যে 1 সেকেন্ডে ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। ভিডিও অনেক লেন্দি হয়ে গেছে, ফার্স্ট পড়াচ্ছি। তড়িৎ প্রবাহ মাত্রা I = 3.2 অ্যাম্পিয়ার, সময় দেওয়া আছে 1 সেকেন্ড, ইলেকট্রনের চার্জ দেওয়া আছে এত কুলম। উই নো দ্যাট, আমরা জানি, লিখবে Q = IT, I হচ্ছে 3.2 অ্যাম্পিয়ার, সময় হচ্ছে 1 সেকেন্ড, মানে গুণ করলাম 3.2 কুলম, কিউ এর একক কুলম। আবার আমরা জানি Q = NE, N = QI, তাহলে কিউ এর মানটা এখনই পেয়ে গেলাম 3.2, আর ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻19, -19 উপরে উঠবে 10⁻19, এটা এতটি ইলেকট্রন প্রবাহিত হবে। ঠিক আছে, সহজ অঙ্ক, বইয়ের অঙ্ক। নেক্সট, আরেকটি অঙ্ক দিয়েছে দেখো, অথবা যদি একটি তারের মধ্য দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 15 মিনিট ধরে চলে, তাহলে 525 ক্যালোরি তাপ উৎপন্ন করলে তার প্রান্তীয় বিভব প্রভেদ কত? তো দেখে নাও, আর দুটো কোয়েশ্চেন বোঝাবো, তাহলে কমপ্লিট। তড়িৎ প্রবাহ মাত্রা I = এত অ্যাম্পিয়ার, সময় 15 মিনিট, মিনিটটাকে একটা জিনিস ভাইটাল, সেকেন্ডে কনভার্ট করবে। 1 মিনিট মানে 60 সেকেন্ড, 900 সেকেন্ড, উৎপন্ন তাপ ক্যালোরি। ক্যালোরিতে থাকলে আমরা জানি H = I² RT/4.2, আর যদি জুল হতো তাহলে 4.2 হতো না। জাস্ট এটা মান বসিয়ে দাও, I এর মান, R এর মান, T এর মান, সরি R এর মানটাই বের করবো, কাটাকাটি বোঝাচ্ছি না, দেখে নেবে। আর এর মান চলে আসলো 49 ওহম। তাহলে আমরা জানি V = IR, ওহমের সূত্র থেকে। তাহলে I এর মান 0.5, 49 দিয়ে গুণ করলে 24.5 ভোল্ট, অ্যান্সার পেয়ে গেলাম 24.5 ভোল্ট। একবার প্রথম থেকে দেখে নাও। ভিডিও পজ করে দেওয়ার ফলে দেখে নেবে। হ্যাঁ, নেক্সট, এটা শেষ কোশ্চেন। ABC মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 3, 11, 19 হলে মেন্ডেলিভের পর্যায় সারণীতে তাদের অবস্থান কোন শ্রেণীতে, কার ধাতব গুণ বেশি, বি মৌলের সঙ্গে ফ্লোরিনের কী যৌগ তৈরি হবে? তো দেখো, প্রথমেই এটা লিখবে যে এর পারমাণবিক সংখ্যা 3, কে কক্ষে 2, এল কক্ষে 1, বি এর 11, 2, 8, 1, সি এর 2, 8, 8, 1, মানে এবার মানে তাড়াহুড়ো করতে গিয়ে ভুল বোঝাবো না কিন্তু, 2, 8, 8, 1। তাহলে দীর্ঘ পর্যায় সারণী শেষ কক্ষে কটা করে ইলেকট্রন আছে? প্রত্যেকটার একটা। তাহলে শেষ কক্ষে একটা ইলেকট্রন থাকলে 1 নম্বর শ্রেণী, 2টো থাকলে 2 নম্বর। এটা কিন্তু দীর্ঘ পর্যায়ের সারণী। ঠিক আছে, শেষ কক্ষে 3টে হলে 10 যোগ করতে হয়, কারণ এই যে ট্রানজিশন এলিমেন্ট বা সন্ধিগত মৌল আছে 10খানা, ওটা মাঝে থাকে। 3 থাকলে 13 নম্বর, 4টে থাকলে বাইরের পক্ষে, 4 আর 10 14, 8টা থাকলে 18, এইভাবে। দীর্ঘ পর্যায়ের সারণীতে কটি পর্যায়ে কটি শ্রেণী, কমেন্ট বক্সে জানাবে। এবং কোথা থেকে ভিডিও দেখছো, অর্থাৎ কোন জেলা থেকে, একবার তাহলে বুঝতে পারবো কারা কারা ভিডিও দেখছে। আবার বলছি, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে, অনেকের কাছে পৌঁছয় না, যে দেখা যায় টিউশন পড়ে না, কিন্তু ভিডিওটা দেখলে কিছুটা উপকৃত হবে। আমি বলছি, যদি খারাপ পড়ায় লিখবে, হ্যাঁ স্যার আপনি কিছু জানেন না, আরও 2-4টে উল্টোপাল্টা লিখে ছেড়ে দেবে। ধাতব ধর্ম, আর এটা মনে রাখবে 2 নম্বর পয়েন্ট, ধাতব ধর্ম শ্রেণী বরাবর বৃদ্ধি পায়। আর তাহলে দেখো ABC, এটা 3টে কিন্তু একই শ্রেণীতে আছে, 1 নম্বর শ্রেণী। তাহলে ধাতব ধর্ম শ্রেণী বরাবর, উপর থেকে নিচে। শ্রেণী কাকে বলে? যদি পর্যায় সারণী যে উলম্ব সারি, অর্থাৎ উপর থেকে নিচ, তাহলে সব থেকে বেশি কাজ সি এর হবে। তাহলে সি এ ধাতব গুণ সবচেয়ে বেশি। লাস্টেরটা দেখো, বি বলেছে বোরনের সাথে, এখানে বলেছে কি বোরন মৌলের সাথে ফ্লোরিন,
আমি মিস্টেক করে ফেলেছি, এটা ফ্লোরিন হবে। সারাদিন স্কুলে খাতা দেখা, এসে আবার ভিডিও বানানো, কতটা চাপ, বড় হলে তুমি বুঝবে, এখন নয়। দেখো হচ্ছে বি মৌলের একটা ইলেকট্রন আছে, সে ধাতু একটা ইলেকট্রন ডোনেট করছে, ফ্লোরিন নিচ্ছে, তাহলে বি প্লাস এফ মাইনাস তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা ফ্রেশ করলে কি এখানে বাইরের কক্ষে 8টা বা অক্টেট পূর্ণ হচ্ছে। ঠিক আছে, তাহলে তৈরি হচ্ছে বি বোরন, সরি বি এখানে কোনো মৌলের নাম নয়, বি এফ। ওকে, তাহলে এটা হবে যদি ইলেকট্রন ডোনেট করছে, একে অপরকে দান করছে, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়, এটা তড়িৎযোজী। আর দেখো 4.9 অর, এখানে বলেছে লাস্ট 4.9 এর অর এখানে এই যে মৌলের অধাতব ধর্মগুলি শ্রেণী পর্যায় বরাবর কীভাবে পরিবর্তিত হয়। অধাতব ধর্ম পর্যায় বরাবর বাড়ে আর শ্রেণী বরাবর হ্রাস পায়, যেটা পর্যায় বরাবর বাড়ে সেটা শ্রেণী বরাবর হ্রাস পায়। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো। ঠিক আছে, অবশ্যই যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবে।